এদিকে এবার নিজেদের জালে নিজেরাই ফেঁসে গেল বিএনপি সরকার। জামাতকে ফাঁসাতে গিয়ে বিএনপির অসংখ্য এমপি গ্রেপ্তার হয়। অন্যদিকে আন্তর্জাতিক চাপ বাংলাদেশে, যে কেউ অপরের জন্য গর্ত খুঁড়ে রেখেছে বাড়ির পাশে, মাঠের ভিতরে বা অন্য কোনো জায়গায়, আর সেই গর্তে হঠাৎ গিয়ে হুড়মুড় করে পড়ে গেছে, হাত পা ভেঙে গেছে। এই ধরনের একটা ঘটনার বা পরিস্থিতির সম্মুখীন হয়েছে পুরো বিএনপি। জঙ্গি হামলা হয়েছে, জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতা দখল করেছে ডেভিল ইনুস। এটা শতভাগ প্রমাণিত, আমার কাছে আছে তার প্রমাণ, একাধিক প্রমাণ আমার কাছে আছে। আর আমি যেহেতু জুলাই আগস্ট জুড়ে মাঠে ছিলাম গণমাধ্যমের একজন কর্মী হিসেবে, আমি সেটা প্রত্যক্ষভাবে দেখেছি, আমি প্রত্যক্ষ একজন সাক্ষী। ধরা খাচ্ছে পুলিশে থাকা আওয়ামী বাহিনী। বিগত 17 বছরের লীগ পরিচয়ে যারা পুলিশের চাকরি বাগিয়ে নিয়েছে, তাদের কপালে এখন ঘোর শনির মেঘ। বিরোধী মত দমন ও ক্ষমতা পাকাপোক্ত করতে পুলিশের ভেতরে এই লীগ বাহিনী গড়তে নজিরবিহীন এক জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই তারেক রহমানের ভুল বদল শুরু হয়েছে। ভারতের দেয়া সেই প্রতিশ্রুতির কোনো প্রতিফলন এখন আর তার কাজে দেখা যাচ্ছে না। দেখেছেন কি ভয়ঙ্কর অবস্থা, জিন্দগিতে দেখেছেন এই অবস্থা হয়েছে বাংলাদেশে কখনো? দেখেন, বাঙ্গুল্যান্ডের তেল মন্ত্রী টুকু ভাই কইছে কোন গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়েছে? কারো গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়ে গেছে? আরেকটা জিনিস দেখেন, এইটা স্যার ছবিটা দেখান। বাংলাদেশের রাজনীতি নিয়ে এই মুহূর্তে অসংখ্য রহস্য উন্মোচন হচ্ছে এবং আজকে দেখতে পারি বিএনপি দল তাদের নিজেদের ফাঁদে নিজেরাই পড়েছে। বিএনপির অসংখ্য এমপিরা সারা দেশের মধ্যে অ্যাকশন নিচ্ছিল এবং বিএনপি ক্ষমতায় বসার পর থেকেই তারা অনেক কার্যক্রম করে, সেই কার্যক্রমগুলো দেশের জনগণের পছন্দ হয় নাই। অনেকে রাজপথে নেমে অনেকে সরাসরি বলছিল বিএনপি দেশ চালাতে পারছে না। দর্শক শ্রোতা, এই মুহূর্তে তারেক রহমান যে বিপদে পড়েন এবং বিএনপির অসংখ্য এমপিরাও যে বিপদে পড়ে, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। এবং এই বিষয় নিয়ে অনেক গোপন পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনাগুলো আপনাদের সামনে উন্মোচন করার চেষ্টা করব। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাগুলোতে চলে যাচ্ছি। এরকম ঘটনা নিজের চোখে দেখেছেন যে কেউ অপরের জন্য গর্ত খুঁড়ে রেখেছে বাড়ির পাশে, মাঠের ভিতরে বা অন্য কোনো জায়গায়, আর সেই গর্তে হঠাৎ গিয়ে হুড়মুড় করে পড়ে গেছে, হাত পা ভেঙে গেছে, দাঁত ভেঙে গেছে, এরকম দেখেছেন? অথবা এমন কোনো পরিস্থিতির সম্মুখীন কি কখনো হয়েছেন বা নিজের চোখে দেখেছেন যে কোনো একজন মাতুব্বর, মক্কেল বা নেতা প্রকাশ্য জনসম্মুখে ভরা মজলিসে অপমান অপদস্থ হয়েছেন তার অধস্তন কারো কাছ থেকে? হয়তো আপনারা কেউ কেউ দেখেছেন বা কেউ কেউ দেখেন নাই, অনেকেই হয়তো দেখেন নাই, শুধু না আমি শুনেছেন। আজ আমি আপনাদেরকে এরকম একটি ঘটনার সাথে পরিচয় করিয়ে দিব। 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের যে কথাবার্তা, কাজ এবং অ্যাক্টিভিটি, এইটার মাধ্যমে বিএনপির বর্তমান যে ইমেজ প্রতিষ্ঠিত হয়েছে, এই ইমেজের মাধ্যমে ঠিক আগে আমি যে ঘটনাগুলো বললাম, এই ধরনের একটা ঘটনার বা পরিস্থিতির সম্মুখীন হয়েছে পুরো বিএনপি। অপরের জন্য গর্ত খুঁড়ে রেখেছিল, সেই গর্তে বিএনপি ধপাস করে পড়েছে এবং তার হাত পা মরমর করে ভেঙে গেছে। অথবা অনেকটা প্রচন্ড অপমান অপদস্থ হয়ে তার এখন আর ইজ্জত রাখার মতো জায়গা নেই। ঘটনাটা কি হয়েছে চলুন আমরা একটু খুলে বলি। নির্বাচনের পর থেকে হঠাৎ করে তার যেন কি হয়েছে, তিনি সংবিধান ছাড়া আর কিছুই বোঝেন না। তিনি উঠতে গেলে সংবিধান, বসতে গেলে সংবিধান, খাইতে গেলে সংবিধান, শুইতে গেলে সংবিধান, এমনকি গোসলখানায় বা বাথরুমে যেখানেই যান শুধু সংবিধান, সংবিধান আর সংবিধান। তাও আবার জেনতেন সংবিধান নয়। কোন সংবিধান? ওই 72-এর সংবিধান, যে সংবিধান পুরো বাংলাদেশের জনগণের গলা কাটার মতো একটি বই। এটা এমন একটা বই, যে বই বাংলাদেশের জনগণের জন্য কোনো উপকার তো দূরের কথা, বরং জনগণের প্রকাশ্য শত্রু। হ্যাঁ, এই সংবিধান শুধুমাত্র 2টা পরিবারের রক্ষা কবচ। এই কথাটা কে বলেছে? এটা কিন্তু আমার কথা নয়। এই কথাটি বলেছেন কাজী জহিরুল ইসলাম, বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি। তিনি বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং তিনি জাতিসংঘের একজন বড় কর্মকর্তা ছিলেন। তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বেরিয়েছেন, একজন প্রাজ্ঞ মানুষ। সেই কবি কাজী জহিরুল ইসলাম দেখুন এই কথাটি বলেছে যে এই সংবিধান শুধুমাত্র 2টা পরিবারের জন্য রক্ষা কবচ, আর পুরো বাংলাদেশের জনগণের জন্য এটি একেবারে প্রকাশ্য দুশ্মন। অথচ বাংলাদেশের মানুষের কি যেন হয়েছে, তাদের মগজে কি যেন ঢুকেছে, তারাও 2 পরিবারের কাছে যে হুমড়ি খেয়ে পড়েছে, নিজেদের আশা আকাঙ্ক্ষা, নিজেদের ভালো মন্দ সবকিছু জলাঞ্জলি দিয়ে অনেকটা বাঁশঝাড়ের কাছে গিয়ে বলছে, ও বাঁশ তুমি ঝাড়ে কেন, আমার পিছনে এসো। যাই হোক, তো সালাউদ্দিন আহমেদ এবং বিএনপি এই সংবিধানের প্রেমে এমন হাবুডুবু খাচ্ছে, ওইখান থেকে তাদের আর ফিরে আসার কোনো সুযোগ নেই। বেশ ওয়েল, খুব ভালো।
যেহেতু তাদের ওই সংবিধানে ফিরে আসার কোনো সুযোগ নাই, তারা যেহেতু প্রত্যেক কথায় কথায় সংবিধান সংবিধান করছে, তাহলে তো ওই সংবিধানের ভিতরে যা কিছু আছে একেবারে A to Z প্রতিটা বিষয় তো অক্ষরে অক্ষরে পালন করতে হবে নাকি? বিএনপিকে চাপ দিয়ে কৌশলে আসল জিনিস আদায় করে নিচ্ছে জামাত। হ্যাঁ, বিএনপিটা দিতে বাধ্য। রুহুল কবির রিজভী জামাতকে একটা সুখবরই দিলেন বটে, এবং এটা করতে বাধ্য। তবে জামাত কি চায়, জামাতের আসল জিনিসটা কি? বিএনপির কাছে মন্ত্রণালয় চায় নেবার, বরং বিএনপি এমন বেকায়দায় পড়তে যাচ্ছে মধ্যপ্রাচ্য ক্রাইসিসের কারণে, বাংলাদেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে। এক্ষেত্রে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন ছাড়া বিএনপির সামনে আর কোনো উপায় থাকবে না। এক ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছে বিএনপি। এটা তো আছেই। জামাত বিএনপির কাছে মন্ত্রণালয় চায় না, কিচ্ছু চায় না, বরং সামনে যে ব্যর্থতার মুখে পড়বে বিএনপি জামাতের পা ধরলেও জামাত জাতীয় সরকারে যেতে চাইবে না। কারণ দেশে দুর্ভিক্ষ লাগবে, সেই দুর্ভিক্ষকালীন সরকারের দায়ভার জামাত নিতে চাইবে না, বরং বিরোধী দলের থেকে জামাত যা পারে করবে। জামাতের জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে যাবে, পা ধরলেও সরকারে যাবে না জামাত, এটা হতে পারে। কিন্তু বিএনপির উচিত জামাতের পা ধরা। তো জামাত কি চায় তাহলে? মন্ত্রণালয় চায় না, কি চায়? জামাত মত প্রকাশের স্বাধীনতা চায়। মানুষ যেন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে। জামাতের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে এটা। কারণ মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারলে, স্বাধীনভাবে রাজনীতি করতে পারলে, জামাত তার স্বাধীনভাবে তার কার্যক্রম চালাতে পারলে, জামাতের ক্ষমতা আসা কেউ ঠেকাতে পারবে না। কিন্তু যদি ফেসিবাদী আচরণ করে, জামাতের পক্ষে বললে চাকরি না থাকে, জামাতের পক্ষে বললে জেলে যেতে হয়, বিএনপি সরকারের সমালোচনা করলে মামলা খেতে হয়, গুমের শিকার হতে হয়, যেটা হাসিনা করতো, তাহলে এক পর্যায়ে আবার ফেসিবাদ কায়েম হবে, মানুষ মুখ বন্ধ করবে। নইলে মানুষ মত প্রকাশের স্বাধীনতা পেলে বিএনপি ভালোভাবে বুঝবে দেশ চালানো কত কঠিন, সমালোচনায় বিদ্যা হবে, উল্টাপাল্টা যে কোনো কাজ থেকে ফিরে আসতে বাধ্য হবে। এই জন্য এই মুহূর্তে, বা এটা শুধু জামাতের না, যে কোনো সরকারের আমলেই প্রধান বিরোধী দলের প্রধান চাওয়া থাকে, সবচেয়ে আসল জিনিস তাদের কাছে মত প্রকাশের স্বাধীনতা। বিএনপি গত 15 বছরে যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি যুদ্ধ করেছে সেটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে। মত প্রকাশের স্বাধীনতা মানেই হচ্ছে রাজনীতির স্বাধীনতা। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হলে আপনার রাজনৈতিক অধিকার অটোমেটিক্যালি থাকে। তো এটা হচ্ছে জামাতের আসল চাওয়া। তো জামাত এটা নিয়ে রাজনীতি করছে, বিএনপি সরকারের সাথে সুসম্পর্ক রেখে এটা আদায় করার চেষ্টা করছে, বিএনপি সরকারকে চাপ দিয়ে এটা আদায় করার চেষ্টা করছে। আন্তর্জাতিক কমিউনিটির সাথে জামাত সার্বক্ষণিক কানেক্টেড থেকে, যেহেতু ইউরোপ আমেরিকা মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে সিরিয়াস, তাদেরকে সাক্ষী রেখে তাদের মাধ্যমে চাপ দিয়ে হলেও মত প্রকাশের স্বাধীনতা যেরকম আছে এখন বা ইউনূসের আমলে ছিল, ইতিহাসের সেরা অবস্থা ছিল, এবং বাংলাদেশের সবচেয়ে সুশাসন ছিল ইউনূসের আমলে, সবচেয়ে গণতান্ত্রিক শাসন ছিল ইউনূসের আমলে। শুধু ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করলেই হয় না, নির্বাচিত সরকার যে কতটা খারাপ হতে পারে এটা তো আমরা দেখছি, এবং হাসিনার আমলে দেখেছি। কিন্তু অনির্বাচিত সরকার, গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার যে কতটা ভালো হতে পারে, যেটা বাংলাদেশে নজিরবিহীন ছিল, যেটা ইউনূসের আমলে আমরা দেখেছি। এই জন্য মত প্রকাশের স্বাধীনতাটাই হচ্ছে আসল। তো এখন যেটা আছে এটা বহাল রাখতে জামাত আন্তর্জাতিক কমিউনিটিকেও কানেক্টেড রাখছে। যেমন ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন ভারত সহ পৃথিবীর সমস্ত দেশের কূটনীতিকদের সাথে নিয়ে আমিরে জামাত, এবং সেখানে এই কথাগুলো বলেছেন যে আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই, এবং ভয়ের সংস্কৃতি তৈরি করতে চাইলে আমরা সেটা রুখে দেবো, প্রতিরোধ করবো। কোনো ভয়ের সংস্কৃতি বাংলাদেশে এস্টাবলিশড হতে দেওয়া যাবে না। তো দর্শক, এই জায়গায় মত প্রকাশের কারণে কাউকে আর গুমের শিকার হতে হবে না, রুহুল কবির রিজভী এই ঘোষণা দিয়েছেন। হ্যাঁ, এটা সত্য ঘোষণা। বিএনপি বললেই তো আমরা বিশ্বাস করি না, কিন্তু এটা বিশ্বাস করি। কোনো একটা গুম ঘটানোর সাহস বিএনপি পাবে না, এবং মত প্রকাশের কারণে মামলা দিয়ে জেলে নেওয়ার সাহস পাবে না। যদি কোনোদিন শোনেন সরকারের সমালোচনা করার কারণে কাউকে মামলা দিয়ে জেলে নিয়েছে, ওই দিনেই বুঝবেন যে বিএনপি সরকারের পতন ঘন্টা বেজে গেছে। এবং এটা বিএনপি সরকার অনুমোদন করবে না, কিন্তু যদি বিএনপির লোকাল লোকজন অনেকে এরকম মামলা করার চেষ্টা করবে সমালোচকদের বিরুদ্ধে, কিন্তু ভুলেও যদি এরকম কোনো মামলার অগ্রগতি হয় বা মামলা এজাহার হিসাবে নেওয়া হয়, নালিশ হিসাবে নেওয়া হয়, তাহলে বুঝবেন যে ওটা বিএনপি সরকারের আমলে বিরাট ব্লান্ডার। তবে এই কাজটা কারা করতে পারে? সাপোজ বিএনপির কোনো অতি উৎসাহী স্যাসরা অশিক্ষিত নেতা মত প্রকাশের স্বাধীনতা হরণ করতে সরকারের কোনো সমালোচকের বিরুদ্ধে একটা মামলার এজাহার দায়ের করলো, ধরলাম। তৃণমূলের মাঠে থাকা আমার আত্মার ভাইয়েরা, আপনাদের কাছে আওয়ামী লীগের হাই কমান্ডের কিছু নেতাদের বিষয় বিচার দিচ্ছি, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আর অল্প কিছুদিন দেখবো, যদি আওয়ামী লীগের ভিতরের এই পরিবর্তনটা না আসে, এভাবে যদি চলতে থাকে, তাহলে আমি আগামীতে আওয়ামী লীগ নিয়ে কোনো কথা বলবো না। তবে 71 মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু আর আমার এলাকার মাননীয় সংসদ সদস্য জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে আজীবন কথা বলে যাব, কিন্তু সংগঠন আওয়ামী লীগ নিয়ে কোনো কথা বলবো না। 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ যারা চালায়, তাদের আসলে কার্যক্রমটা কি হওয়া উচিত ছিল, তারা আদৌ কি করতেছে? এই পর্যন্ত জুলাই আগস্টকে জঙ্গি হামলা হয়েছে, জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতা দখল করেছে ডেভিল ইনুস। এটা শতভাগ প্রমাণিত, আমার কাছে আছে তার প্রমাণ, একাধিক প্রমাণ আমার কাছে আছে। আর আমি যেহেতু জুলাই আগস্ট জুড়ে মাঠে ছিলাম গণমাধ্যমের একজন কর্মী হিসেবে, আমি সেটা প্রত্যক্ষভাবে দেখেছি,
আমি প্রত্যক্ষ একজন সাক্ষী। কিন্তু আওয়ামী লীগের ফেসবুক অফিসিয়াল পেজ থেকে বলা হইলো জুলাই গণ অভ্যুত্থান। শুধু তাই না, মুগ্ধ এবং ওই যে সন্ত্রাসী ডেন্ডিখোর বা নেশাখোর আবু সাইদ, তাকে বলা হইলো শহীদ। এবং সেইটা আবার ডেইলি স্টার পত্রিকাটা নিউজ করে দিল যে জুলাই আগস্টকে গণ অভ্যুত্থান ঘটছে, স্বীকৃতি দিল আওয়ামী লীগ। বা ভালো, তারা আবার এই জন্য দুঃখ প্রকাশ করলো, এই নিয়ে কোনো কথা নাই। আমি এই বিষয়টা নিয়ে শেখর সাহেবের সাথে কয়েকবারই কথা বললাম। তার থেকে দেখা যায় কেউ এই ধরনের নেতাদের সাথে কথা বললেই পরিচয় দেওয়া লাগে, আমি হমুক, আমার বাড়ি হমুক, এই পরিচয় যতবারই ফোন দেবো আর কি, এই কথাগুলো বলা লাগে। বারবার নিজের পরিচয় দিয়ে কথা বল কেন? আমার কি ঠেকা পড়ছে নাকি? এই 2 বছরের মধ্যে আজ পর্যন্ত আওয়ামী লীগের একজন দায়িত্বশীল ব্যক্তি আমার সাথে যোগাযোগ করে নেবে, আমার একটু খোঁজ খবর নেয় নাই। একজন অত্যন্ত জনপ্রিয় একজন নেতা আমাকে বলছেন এই 2 বছর ধরে, জীবনের ঝুঁকি নিয়ে রিস্ক নিয়ে তুমি এত কিছু করতেছো আওয়ামী লীগের জন্য, দেশটাও সারা হইলে, তো তোমার সাথে আজ পর্যন্ত কেউ একটু যোগাযোগ করে নাই, তা তুমি কিসের কোন ভরসায় বা আজ পর্যন্ত তোমার সাথে যোগাযোগ না করে তোমার যেন ছুড়ে ফেলাই দেয়, তোমার অবস্থাটা পরিণতিটা কেউ একবার চিন্তা করছো? আসলে নিজের চিন্তাটা করে নেই, এই কথাটাই বলছে না, ওটা মাথার মধ্যে ক্যাচ করতেছে। আসলে তো তাই। এই পেজটি আমার ব্যক্তিগত প্রতিষ্ঠানের, সম্পূর্ণ ক্রেডিট আমার নিজের, আমি আমার শ্রম দিয়ে এই পর্যন্ত এইটাকে দাঁড় করাইছি। অনেকে বলেন আওয়ামী লীগের যে ভিউ ব্যবসা করে, আর আমি আমার ভিউ ব্যবসা সম্পর্কে আপনাদের ধারণা আছে? 2017 সাল থেকে আমি অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করি। আমার আরো 2টা পেজ আছে, আরো 2টা ইউটিউব চ্যানেল আছে, লক্ষ লক্ষ সাবস্ক্রাইব, 2 লাখের প্লাস সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল, 3 লাখের কাছাকাছি ফলোয়ার, আর একটা পেজ 2,97,000 ফলোয়ারের পেজ, সেগুলো একেবারে বন্ধ। টোটাল 2টা বছর ধরে বন্ধ, এখানে কোনো কার্যক্রম আমি করতে পারি না। সেই 2টা চ্যানেল থেকে আমার ওইখান থেকে 3 লাখ টাকার উপরে আমার ইনকামই আসতো। 2 লাখ যে মাসে না আসতো সে মাসেও 1 লাখ কাছাকাছি আসতো ইউটিউব এবং ফেসবুক পেজ সহ। সেই কার্যক্রম টোটালি বন্ধ। দেশে আমি দেশদ্রোহী মামলা খাইতে পারি, মবের শিকার হইতেছি, মার খেতেছি, গুতা খাইতেছি, জেল জুলুম খাইটা দেশ সারা, বাড়ি সারা, ঘর সারা হয়েছি, ঈদটাকে কারাগারে আমার কাটাইতে হয়েছে। কি দরকার আছে এইসব কথা নিয়ে আমার ভিউ ব্যবসা? এই কথাগুলো আজ পর্যন্ত বিএনপি জামাতের কেউ আমাকে বলতে পারে নাই যে ভিউ ব্যবসা, তারা আমাকে মাইরে ফেলবে, কাটতে ফেলবে, হুমকি দেয়। কিন্তু আওয়ামী লীগের কিছু লোক বলে ভিউ ব্যবসা। আরে আমি এই কথা বলে কেন আমাকে ভিউ ব্যবসা? ভিউ কামাইতে হবে, এলাকায় যাবো, নৌকায় শাপলা তুলবো, ভিডিও করবো, ছাড়বো, এগুলো ভিউ। অন্য আমার অনেক পেজ আছে, না হলে আমাকে আলাদাভাবে নক দিন, আমি সেই পেজের লিঙ্কগুলো দিয়ে দেবো, দেখে নিন সেখানে কি পরিমাণ ভিউ ছিল। আর টোটালি এখন বন্ধ হয়ে রয়েছে। আজ পর্যন্ত আমি ঢাকার ভিতরে তৃণমূলের খোঁজ খবর নিতেছে, 2 পয়সা দিয়ে সহায়তা করতেছে। যত কয়জন নেতাদের নাম আমি পাইছি, এই নামের মধ্যে শেখ তাপস সাহেবের নাম নাই, শেখ পরশ সাহেবের নাম নাই, শেখ সালিম সাহেবের নাম নাই, তাদের পাইতেছি না। আগামীতে ঢাকার জন্য, ঢাকার রাজপথ নিয়ন্ত্রণে নেওয়ার জন্য কোন কোন নেতারা পারফেক্ট এবং কোন কোন নেতার কার্যক্রমের মাধ্যমে বা তাদের প্রচেষ্টায় ঢাকার নিজেদের নিয়ন্ত্রণে আসতে পারে, সেই নামগুলোর মধ্যে শেখ তাপস মিয়ার নাম নাই, শেখ পরশ সাহেবের নাম নাই, শেখ সালিম সাহেবের নাম নাই, আত্মীয়দের একটারও নাম নাই এর মধ্যে। একটা দেশের প্রধানমন্ত্রী যদি নিজের স্ত্রীর এত সম্মান দিতে পারে, আমরা দিতে পারবো না কেন? আপনি ঘরের সম্মান আপনার বউরে না দিলে কি বাইরের কেউ দিবে? বাইরের কেউ দিবে? কারণ সম্মানটা কে দিতে হবে? জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করো প্রতিদিন। আরে মিয়া, প্রধানমন্ত্রী তো বলিয়া সারাদিন ঘুরে ঘুরে না? ওই ঘুরে কি না? ঘুরে না? সম্মান দেয় কি দেয় না? এটা কি বেটা সম্মান কি কমে কি কমে না? সম্মান কি বাড়ে না কমে? সম্মান বাড়ে না? তো মিয়া, একটা দেশের প্রধানমন্ত্রী যদি নিজের স্ত্রীর এত সম্মান দিতে পারে, আমরা দিতে পারবো না কেন? বলেন, উনি ওনার মেয়েটাকে সম্মান দেয় কি দেয় না? দেয় কি দেয় না? তাহলে আমাদের দিতে সমস্যা কি? বলেন। আমার বউ কি আমার কাছে তারেক জিয়ার বউ যেমন তারেক জিয়ার কাছে আমার বউ কি আমার কাছে এরকম রানী, ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা কি সবাই এখানে এক একজন ঘরের প্রধানমন্ত্রী না? তাহলে আপনার বউয়ের সম্মান দিবেন কিনা? গো জেডি গো পাও ধরি গো কইছেন না? ভোট শেষ, সব শেষ। এই ভণ্ডামি করা যাবে না। আপনারা এনসিপির যারা রাজনীতি করেন, মনে রাখতে হবে এনসিপি প্রত্যেকটা মানুষকে নাগরিক হিসেবে দেখে। যোগ্যতা সম্পন্ন সে নারী নাকি পুরুষ আমাদের দেখার বিষয় না, সে যদি যোগ্য হয়ে থাকে ওই মানুষকে আমাদের সম্মান দিতে হবে। আমি মনে বুঝাইতে পারি নাই? আমি বুঝাইতে পারছি? এবার দেখেন, আপনার ঘরটা আপনার বউ চালায়, আপনার মা চালায়, আপনার বোন চালায়, আপনার বউরে, আপনার মারে আপনি যদি সম্মান না দেন, আপনার পরবর্তী প্রজন্ম কি দিবে সম্মান? ধরেন আপনার স্ত্রী বিয়ে করে নিয়ে আসছেন, আপনার স্ত্রীরে আপনি তুই তুকারি করেন, খাবার সময় খাবার একদম সবার পরে দেন, সারাদিন রান্না করান, এটা কি আপনার ছেলে দেখতে দেখতে বড় হয় কিনা? দেখে দেখে বড় হয় না? তার মধ্যে কিন্তু তার মনোজগতে একটা প্রভাব তৈরি হয় যে মহিলাদের সাথে মনে এইটাই ব্যবহার করতে হয়। আপনি যে ব্যবহারটা আপনার ওয়াইফের সাথে করেন, আপনার সন্তান মনে করে কি এইটাই মনে হয় কি স্বাভাবিক? সে যখন বড় হবে সেও তার ওয়াইফের সাথে এই ব্যবহারটা করবে, সেও বাইরের মায়েদের সাথে এই ব্যবহারটা করবে। আমি মনে বুঝাইতে পারিনি। আপনি ঘরের সম্মান আপনার বউরে না দিলে কি বাইরের কেউ দিবে? বাইরের কেউ দিবে? কারণ সম্মানটা কে দিতে হবে? কে দিতে হবে? আপনাকে দিতে হবে না? আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি পরীক্ষা করে দেখবেন, আপনার ওয়াইফকে আপনি সর্বোচ্চ সম্মান দেন, আপনি সোসাইটিতে আপনার মেয়েকে যথাযথভাবে পড়াশোনা করান, নারী শিক্ষা নিশ্চিত করেন, নারী স্বাস্থ্য নিশ্চিত করেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেন, মাদকের যে বিস্তার এইটার অর্ধেক টেনশন আপনার কমে যাবে। এটা মাই এটার ব্যবস্থা নিবে। কারণ
পোলাপাইনগুলো সারাদিন মার লগে থাকে না? দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এইখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপি দলের পরিকল্পনার কথা হচ্ছে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হচ্ছে। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।